অবশ্য এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানরার মানুষ নিয়ে, তাই না? এখানে বানরার মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে, তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। এইটা উদ্দেশ্য ছিল, আর এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন, ফরায়েজি আন্দোলন, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। তা আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে, এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, এবং দাসিতার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নাম্বার, রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। রিহান হামরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে দুই, ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো। সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন। কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, আল্লাহর গজব। কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়। আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি, বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, অথবা রহমত, এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমরা এমনটা মনে করি। কিন্তু
কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি না। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই। এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয়। বিগত 15 থেকে 20 বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে, আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে, আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে। অনেক নেগেটিভ বিষয় আছে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি মানি, বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছে। তিনি নামাজ চালু করেছেন, মসজিদ উন্মুক্ত করেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন, ইসলামিক কালচার চালু করেছেন, এই যে সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু, এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে, জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে। এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুড়িয়ে দেয়, ইস্যু মনে আছে? কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? সুইডেন, মনে আছে? তো এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফিট করছে, না আসা যাবে না। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাকবিতণ্ডা চলছিল লাস্ট কয়েকদিন থেকে। আপনারা কি খবর দেখেন? আমার লেকচার বুঝতে পারছেন কি? আচ্ছা, বাকবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে 1.5 মাসের মধ্যে এটা হতে পারে, এক পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাকবিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল 7 দিন 10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে? হামলা। তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না। আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক। এই ভূমিকম্পের ঠিক 2 দিন আগে, 3 দিন আগে ওই 3টা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2 দিন আগে, 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো?